অ্যান্ড টুব্রো এই কোম্পানিটা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং সেক্টরে, কনস্ট্রাকশন সেক্টরে অ্যাকচুয়ালি কাজ করে। তো খুব হেভি ইন্ডাস্ট্রি, অ্যাকচুয়ালি প্রচুর প্রজেক্ট এই কোম্পানি পায়। যত ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যা কিছু হচ্ছে ম্যাক্সিমাম এই কোম্পানি কিন্তু হ্যান্ডেল করে। তো আপনি দেখতে যান হায়দ্রাবাদ, যে অ্যাকচুয়ালি যেখানে যে মেট্রো যে সমস্ত কানেকশান, রোড, বিল্ডিং, বিভিন্ন রকম কর্পোরেট হাউস, পাওয়ার প্ল্যান্ট, ইট মে বি নিউক্লিয়ার প্ল্যান্ট, ইট মে বি সোলার পাওয়ার প্ল্যান্ট, কোনো একটা মানে রাস্তা, তারপরে ব্রিজ, এই সমস্ত জায়গায় কিন্তু এই কোম্পানি সার্ভিস প্রোভাইড করে। তো এই কোম্পানি, এটা অ্যাসেট হেভি ইন্ডাস্ট্রি। এই কোম্পানিতে আপনি যদি দেখেন পি রেশিও 85, পিবি রেশিও 3.3, ফেস ভ্যালু 2, হ্যাঁ, বুক ভ্যালু 428, ঠিক আছে। তাহলে এই যে ব্যাপারগুলো, ডেপ্ট দেখতে পাচ্ছেন কোম্পানির ঘরে কত ডেপ্ট আছে, এখানে 25,000 কোটি টাকা ডেপ্ট, ঠিক আছে। তাহলে এই কোম্পানি দেখুন সেলস গ্রোথ মাইনাসে রান করছে, -32% সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ 7.68%। তাহলে এই কোম্পানির ভ্যালুয়েশন করতে গেলে পি রেশিও কিন্তু জাস্টিফাইড নয়। অ্যাকচুয়ালি এগুলো অ্যাসেট হেভি ইন্ডাস্ট্রি। জিএমআর ইনফ্রাস্ট্রাকচার, কেইসি ইন্টারন্যাশনাল, রেল বিকাশ নিগম, আরভিএনএল যেটা হচ্ছে, পিএনসি ইনফ্রাটেক, কেএনআর কনস্ট্রাকশন, লার্সেন অ্যান্ড টুব্রো, এগুলো সব অ্যাসেট হেভি ইন্ডাস্ট্রি। এই পার্টিকুলার ইন্ডাস্ট্রি আপনি পি রেশিও থেকে এই কোম্পানিগুলোকে জাস্টিফাই করতে পারবেন না। কারণ কি, অনেক সময় সেলস গ্রোথ দেখতে পাবেন আপনি মাইনাসে আছে, কখনো প্রফিট গ্রোথ দেখতে পাবেন আপনি লাস্ট 1 ইয়ারে দেখতে পাচ্ছেন প্রফিট গ্রোথ -10.84%। এবার বলুন পেগ রেশিও যদি দেখতে হয় তাহলে আমাকে তো প্রফিট গ্রোথ আমাকে ক্যালকুলেশন করতে হবে, কিন্তু মাইনাসে আছে, তাহলে আমি কি পেগ রেশিও ক্যালকুলেট করতে পারবো? বা প্রাইস টু আর্নিং রেশিও, যদি আর্নিং মাইনাসে চলে যায় তাহলে আমি এই কোম্পানির কি ভ্যালুয়েশন করব কী করে? সেই জন্য আমাদেরকে আরও একটা যেটা ভ্যালুয়েশন রেশিও যেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব, তার নাম হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু রেশিও, পিবি রেশিও। দেখবো আমরা কোনো একটা কোম্পানির বুক ভ্যালু কী আছে এবং পিবি রেশিও কী আছে, সেটার উপরে আমরা একটা বাইং বা সেলিং ডিসিশানে আসতে পারি। আরও এই দেখতে পাচ্ছেন লাস্ট 5 ইয়ার্সে 12.9%, ROC 15.9%, ডেপ টু ইকুইটি 5.5, প্রাইস টু ক্যাশ ফ্লো মাইনাসে আছে, ইন্টারেস্ট কভারেজ রেশিও 4, সিএফও বাই প্যাট 0.53। এখান থেকে আপনি কি দেখলেন, কি পেলেন বলুন? এখান থেকে অ্যাকচুয়ালি এইসব কোম্পানিগুলোর কিন্তু আপনাকে ভ্যালুয়েশন করতে গেলে পিবি রেশিও ভ্যালুয়েশন করতে হবে। স্ট্রেংথ বলতে কি বলছে, কোম্পানি হ্যাজ অ্যান efficient cash conversion cycle -60 days. The company has a strong degree of operating leverage. Average operating leverage stands at 15.27. Limitation বলছে poor profit growth. Company has shown a poor revenue growth. Company contingency liability আছে. Company has negative cash flow from operation. তো এইসব দেখে আমরা এই সব কোম্পানিকে আমরা যদি কোনো রকম কোনো ডিসকাশনে আনতে চাই তাহলে এটার কিন্তু পিবি রেশিও আমাকে জাস্টিফাই করে দেখতে হবে, পিবি রেশিও কী কত। এই কোম্পানির পিবি রেশিও আপনি এখান থেকে দেখতে পাবেন, পিবি রেশিও দেওয়া আছে 3.3। এর মানেটা কি অ্যাকচুয়ালি, এর মানেটা কি, হোয়াট ইজ পিবি রেশিও, হোয়াট ইজ বুক ভ্যালু, হোয়াট ইজ প্রাইস টু বুক ভ্যালু, সেইগুলো আজকে আমরা ডিসকাস করব। চলুন স্টার্ট করি। পিবি রেশিও বেসিক্যালি কী বলছে, পিবি রেশিও মানে প্রাইস টু বুক ভ্যালু রেশিও বলা হয় এটাকে। সো অলওয়েজ আর্নিং ক্যান নট বি অ্যানালাইজ স্পেশালি হোয়েন সাডেনলি ফলস অর নেগেটিভ। মানে কোনো একটা আর্নিং কোম্পানি যদি হঠাৎ করে নেগেটিভে চলে যায় তাহলে কিন্তু আমরা সেটা কিন্তু অ্যানালাইজ করতে পারবো না যে কী অ্যাকচুয়ালি কোম্পানির স্ট্যাটাস আছে, ফাইন্যান্সিয়াল হেলথ কী আছে, এই সমস্ত বিষয়গুলো জানতে পারবো না। প্লাস কোম্পানি কি আদৌ আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড সেটাও আমরা বুঝতে পারবো না। ইন দিস কন্ডিশন উই ক্যান নট অ্যানালাইজ পি বা পেগ রেশিও। সো ইট ইজ ডিফিকাল্ট টু টেক এ বাই অর সেল ডিসিশন। কোনো একটা বাই বা সেল ডিসিশানে আসতে গেলে আপনাকে কিন্তু এই পি রেশিও বা পেগ রেশিও থেকে যদি না আসতে পারেন ডিসিশানে, তাহলে আপনাকে পিবি রেশিও কিন্তু দেখতে হবে। টু ওভারকাম দিস ইস্যু, পিবি রেশিও ইজ মোর ইম্পর্টেন্ট টু জাস্টিফাই ফেয়ার প্রাইস অফ এ স্টক। একটা প্রাইসের কি ফেয়ার প্রাইস নাকি আছে, নাকি আন্ডার ভ্যালুড আছে, নাকি ওভার ভ্যালুড আছে, সেটা জাস্টিফাই করার জন্য আমরা
কোম্পানির পিবি রেশিও দেখি, তাহলে পিবি রেশিওর যে ফর্মুলাটা হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু। এবার সবার প্রথমে কোশ্চেন আসছে, স্যার হোয়াট ইজ বুক ভ্যালু? বুক ভ্যালু কি বলছে? বুক ভ্যালু বলছে ইফ ইউ সেল এ কোম্পানিজ অল অ্যাসেটস বাই অ্যান অকশন, দেন আফটার পেইং অল লায়াবিলিটিস দ্য রিটেইন মানি ইজ কল্ড বুক ভ্যালু। বোঝা গেল না? কোনো একটা কোম্পানির টোটাল অ্যাসেট যদি মনে করেন 100 কোটি টাকা, এই 100 কোটি টাকার মধ্যে ধরে নেওয়া যাক 80 কোটি টাকা শেয়ার হোল্ডার ইকুইটি থেকে কোম্পানি অ্যাকোয়ার করেছিল, আর 20 কোটি টাকা কোম্পানি ব্যাংক থেকে লোন নিয়েছিল, সেটাকে বলছে লায়াবিলিটি। তো আপনারা জানেন অ্যাসেট ইজ ইকুয়াল টু ইকুইটি প্লাস লায়াবিলিটি, মানে আপনাকে সেই পার্টিকুলার বুক ভ্যালু যদি বলি, তাহলে বুক ভ্যালু কী হবে, যে 100 কোটি থেকে আপনি 20 কোটি টাকা মাইনাস করুন, করার পরে যে ভ্যালুটা থাকছে 80 কোটি, ওই 80 কোটি হচ্ছে আপনার বুক ভ্যালু। তার মানে ট্যানজিবল অ্যাসেটকে আমি লায়াবিলিটিস দিয়ে মাইনাস করলে, ট্যানজিবল অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস করলে যেটা পাবো সেটা হচ্ছে বুক ভ্যালু। মানে অ্যাকচুয়ালি যে কোম্পানির ফেয়ার প্রাইস যেটা, যে অ্যাকচুয়ালি যে ভ্যালুটা আছে, নেট অ্যাসেট আছে, সেটা হচ্ছে ওইটা কোম্পানির বুক ভ্যালু। ওকে, সো বুক ভ্যালু কোনো একটা কোম্পানি যদি নিলাম করেন, তাহলে কোম্পানির সমস্ত লায়াবিলিটি পে করার পরে যে ভ্যালুটা থাকছে সেটাই হচ্ছে বুক ভ্যালু। পিবি রেশিও কি? পিবি রেশিও হচ্ছে বলছে প্রাইস টু বুক ভ্যালু, মানে ওই প্রাইস কোম্পানির কী আছে এই মুহূর্তে মার্কেটে কোম্পানির শেয়ার প্রাইস কী আছে, ওটাকে যদি বুক ভ্যালু দিয়ে ডিভাইড করি তাহলে আমি পিবি রেশিও পাবো। বুক ভ্যালু ইজ ভ্যালু অফ নেট অ্যাসেট ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস, যে অ্যাকচুয়ালি কোম্পানির যে নেট অ্যাসেট, ভ্যালু অফ নেট অ্যাসেট কী আছে ওই কোম্পানির অ্যাকাউন্টসে, ওই বুকসে, কোম্পানির যে ফাইন্যান্সিয়াল বুকসে, মানে যেখানে এ আছে সেখানে অ্যাকচুয়ালি কী বুক ভ্যালু মানে হচ্ছে ট্যানজিবল অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস। তার মানে এখানে দেখুন, সেটাই আমি বলছিলাম একটু আগে, যে ধরে নেওয়া যাক এটা হচ্ছে টোটাল কোম্পানি। এবার এই কোম্পানির আমি দুটো ভাগ করলাম, এটা মনে করেন কোম্পানির অ্যাসেট, তাহলে অ্যাসেট ধরে নেওয়া যাক কোনো একটা কোম্পানির 30 কোটি টাকা। এইবার এই কোম্পানির 30 কোটির মধ্যে 20 কোটি টাকা কোম্পানি কী করেছিল, শেয়ার হোল্ডার, সেটা ইকুইটি থেকে কোম্পানি অ্যাকোয়ার করেছিল, আর 10 কোটি টাকা, এটা হচ্ছে 10 কোটি, এই 10 কোটি টাকা কোম্পানি লোন নিয়েছিল বা লায়াবিলিটিস, এটা হচ্ছে লায়াবিলিটিস। তাহলে আমরা জানি অ্যাসেট ইকুইটি প্লাস লায়াবিলিটিস যেটা হচ্ছে সেটাই হচ্ছে কোম্পানির অ্যাসেট। তাহলে এখানে বুক ভ্যালু হবে যে অ্যাকচুয়ালি যে ট্যানজিবল অ্যাসেট, মানে অ্যাকচুয়ালি যে 20 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 10, তো এটা কিন্তু 30 হবে না অ্যাকচুয়ালি। তো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, অ্যাসেট যদি 20 কোটি টাকা হয়, 15 কোটি টাকা যদি শেয়ার হোল্ডার থাকে, 5 কোটি টাকা লায়াবিলিটি থাকে, তাহলে বুক ভ্যালু হচ্ছে 20 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 15 crore, তাহলে 15 কোটি হচ্ছে এই কোম্পানির বুক ভ্যালু। এবার বুক ভ্যালু পার শেয়ার মানে কি? অ্যাকচুয়ালি বুক ভ্যালু পার শেয়ার মানে হচ্ছে ওই কোম্পানির বুক ভ্যালু কত বাই নাম্বার অফ শেয়ার দিয়ে যদি ডিভাইড করেন, যদি মনে করেন 15 কোটি হচ্ছে বুক ভ্যালু এখান থেকে, আর 10 লাখ শেয়ার প্রাইস, তাহলে কোম্পানির বুক ভ্যালু পার শেয়ার হচ্ছে 50, যেটা আপনার ওই কোনো একটা ওয়েবসাইটে আপনি সরাসরি দেখতে পান যে বুক ভ্যালু পার শেয়ার অ্যাকচুয়ালি 150, তাহলে 150 হয়ে গেল। আমি ধরে নিলাম যে 10 লাখ শেয়ার আছে কোম্পানি, তাহলে প্রাইস টু বুক ভ্যালু এবার আমরা বুঝে নেব। আশা করি বুক ভ্যালুর বিষয়টা বোঝা গেছে। কোম্পানি যদি কোনো রকম কোনো দেউলিয়া হয়ে যায় বা আপনি সমস্ত অ্যাসেট যদি বিক্রি করেন, তাহলে যে পার্টিকুলার লায়াবিলিটিটা মাইনাস করে যে পার্টিকুলার এটা থাকছে সেটাকেই কোম্পানির বুক ভ্যালু বলছে। এবং এটা কোনো কোম্পানিকে জাস্টিফাই করার জন্য যে কী প্রাইসে আছে রান করছে কোম্পানি, আমি 100 টাকার জিনিস 500 টাকা দিচ্ছি না কি 80 টাকা দিচ্ছি, সেটা কিন্তু বোঝা যায়। তো পিবি রেশিও আমরা বলতে পারি শেয়ার প্রাইস, ধরে নিন শেয়ার প্রাইস 200 টাকা, অ্যান্ড বুক ভ্যালু পার শেয়ার হচ্ছে 150, তাহলে 1.33 হচ্ছে পিবি রেশিও। এটার মানে কি অ্যাকচুয়ালি? মানে হচ্ছে আমি 1 টাকার কোম্পানিকে 1 টাকা 33 পয়সা দিয়ে আমি কিনতে চাইছি, ব্যাস, আর কিছু না। তাহলে এলএনটির যদি শেয়ার যদি বুক ভ্যালু যদি হয় 2.5, মানে আমি 1 টাকার এলএনটির শেয়ার 1 টাকা যদি এলএনটির টোটাল ভ্যালু হয়, তাহলে আমি 2.5 টাকা আমি দিতে চাইছি, 2.5 রুপিস আমি দিতে চাইছি।
ব্যাস আর কিছু না। এটা যদি বুঝে যান তাহলে আপনি অর্ধেক মানে ম্যাক্সিমাম পার্ট বুঝে গেছেন। এই পিবি রেশিওটা বুঝলে এরপরে আর একটা পার্ট আছে, ওটা বুঝলে মোটামুটি আপনি ফান্ডামেন্টাল বা ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস কম বেশি হয়ে গেল কোম্পানির। এরপরে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করব, বিজনেস অ্যানালিসিস করব, ফান্ডামেন্টাল অ্যানালিসিস আরও পরপর ভিডিওতে আসবে, এবং একটা বেস্ট পোর্টফোলিও কীভাবে আমরা করতে পারি সেটা নিয়েও ডিসকাস করব আমরা। তো এখানে দেখুন অ্যানাদার ভ্যালু ফর্মুলা অফ পিবি রেশিও হচ্ছে মার্কেট ভ্যালু, মানে কোম্পানির মার্কেট ক্যাপ কী আছে বাই বুক ভ্যালু। তো ধরে নিই কোম্পানির মার্কেট ক্যাপ কুড়ি কোটি টাকা আর বুক ভ্যালু আছে 15 কোটি টাকা, তাহলে এটা কিন্তু 1.33 এইভাবে কিন্তু আপনি ক্যালকুলেট করতে পারেন। সুতরাং কোনো রকম কোনো হেজিটেটেড না করে যে পার্টিকুলার কোনো ওয়েবসাইটে কোথাও বুক ভ্যালু দেওয়া আছে, কোথাও বুক ভ্যালু পার শেয়ার দেওয়া আছে, কোথাও শেয়ার প্রাইস আপনার দেওয়া আছে, কোথাও মার্কেট ভ্যালু দেওয়া আছে, কি আপনি কিন্তু যদি ফর্মুলা মাথায় থাকে তাহলে করতে পারবেন। তাহলে পিবি রেশিও 1/1.33 মিনস if total price of asset of a company is ₹1, then market wish to pay 1.33 rupees, মানে ₹1.33 টাইমস ভ্যালু, মানে 100 টাকা যদি, মানে কত গুণ অ্যাকচুয়ালি কোনো প্রাইসের দাম হচ্ছে বুক ভ্যালু, মনে করেন প্রাইস টু বুক ভ্যালু 10 টাকা, আর আমার এখানে প্রাইস টু বুক ভ্যালু 10 টাকা, মানে 1 টাকার কোম্পানিকে আমি 10 গুণ বেশি দামে আমি কিনতে চাইছি, ব্যাস আর কিছু না। সো ওয়াই মার্কেট ইজ রেডি টু পে প্রিমিয়াম অন বুক ভ্যালু, মানে মার্কেট কেন এই বেশি দামে কোনো একটা কোম্পানিকে একটা জাস্ট রিওয়ার্ড করছে, সেটা কী কারণে করছে? নিশ্চয়ই কিছু কারণ থাকবে। এমনি তো আপনি একটা 10 টাকার মাল আপনি 15 টাকায় নেবেন না, তাই না? তো পারসেপশান অ্যাবাউট ফিউচার গ্রোথ কী বলছে, ওই কোম্পানির অনেক ভালো, এরকম হতে পারে। বা ভ্যালু অফ ইনটেনজিবল অ্যাসেট, ইনট্যাঞ্জিবল অ্যাসেট মনে করেন ব্র্যান্ড হতে পারে। ট্যাঞ্জিবল অ্যাসেট কিন্তু ধরেছিলাম, আপনি মাথায় রাখবেন যে আপনি ওই কারণে আইটি সেক্টরে যে সমস্ত অ্যাসেট যেগুলো কিন্তু আপনি ধরেন না, যেমন মনে করেন ব্র্যান্ড, টেকনোলজি থাকতে পারে, কপিরাইট থাকতে পারে, এমপ্লয়ি থাকতে পারে, লিডারশিপ থাকতে পারে, স্ট্র্যাটেজি থাকতে পারে, কোম্পানির আরও ওয়েবসাইট থাকতে পারে। আপনি একটা ওয়েবসাইট, একটা ডোমেন, সেটা কন্টিনিউ মেনটেন করতে গেলেও খরচ লাগে, বিভিন্ন রকম সফটওয়্যার কিনতে পারে কোম্পানি, এগুলো কিন্তু সব ইনট্যাঞ্জিবল অ্যাসেটের মধ্যে পড়ে। তো ট্যাঞ্জিবল, আবার বলছি, বুক ভ্যালু ইজ ইকুয়াল টু ট্যাঞ্জিবল অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস। তাহলে আপনি কিন্তু ইনট্যাঞ্জিবল অ্যাসেট ক্যালকুলেট করেননি, এই কারণে আপনি একটা আইটি স্টক, আইটি কোম্পানি যে সমস্ত, তাদের কিন্তু ইনট্যাঞ্জিবল অ্যাসেট অনেক বেশি থাকে, এদের কিন্তু বুক ভ্যালু থেকে আপনি জাস্টিফাই করতে পারবেন না। আপনি সেই সব কোম্পানি যেগুলোই এই সমস্ত ইনট্যাঞ্জিবল অ্যাসেট কম আছে, সেই সব কোম্পানি কিন্তু বুক ভ্যালু আপনি দিয়ে জাস্টিফাই করতে পারবেন। তো এই সমস্ত ব্র্যান্ড, টেকনোলজি, কপিরাইট, এমপ্লয়ি, লিডারশিপ, স্ট্র্যাটেজি, এই সব ভ্যালু কিন্তু অলরেডি আছে। যদি মনে করেন এলএনটিও ধরেন, তাহলে এলএনটির মধ্যেও ইনট্যাঞ্জিবল অ্যাসেট আছে, তাহলে সেগুলোকে ক্যালকুলেট করছি না আমি। এই কারণে মার্কেট বলছে হ্যাঁ এর তো ইনট্যাঞ্জিবল অ্যাসেট তো আছেই। তো এখন এই মুহূর্তে কোম্পানির ভ্যালুটা যদি ধরে নেওয়া যাক যে 1.5 বুক ভ্যালু, প্রাইস টু বুক ভ্যালু, তাহলে অ্যাকচুয়ালি যে ইনট্যাঞ্জিবল অ্যাসেট আছে সেটা তো সেটা তো আমি ক্যালকুলেট করিনি, তার জন্য এই যে 1.5 মানে 0.5% বেশি দিচ্ছি আমি, বা হাফ গুণ বেশি দিচ্ছে আমি কোম্পানির ভ্যালু, সেটা এই ইনট্যাঞ্জিবল অ্যাসেট এটা কি ফুলফিল করে নেবে। এই কারণে কোনো কোম্পানির যদি পিবি রেশিও 1.52 পর্যন্ত থাকে, সেটা এমন কিছু আহামরি, মানে আপনি যদি ভাবেন যে কোম্পানিটা খারাপ কোম্পানি, না, এরকম কোনো ব্যাপার না। কোম্পানি কিন্তু ইনট্যাঞ্জিবল অ্যাসেট ওর মধ্যে ক্যালকুলেটই করেনি, শুধুমাত্র ট্যাঞ্জিবল অ্যাসেটটাকে যেটা ধরতে পারবেন, যেটা হাতে, সেই সমস্ত অ্যাসেটকে ক্যালকুলেট করেছে। এই কারণে টিসিএসের অনেক এমপ্লয়ি আছে, ইনফোসিস, টিসিএস, এদের এত এমপ্লয়ি, হাজার হাজার এমপ্লয়ি, অথচ এদেরকে অ্যাসেট হিসাবে ধরা হয় না। এই কারণে এইসব ভ্যালু, এই কোম্পানিগুলোর পিবি রেশিও দেখতে পাবেন যে এই পিবি রেশিও থেকে আপনি প্রপার একটা ভ্যালু বা প্রপার একটা ডিসপ্লেতে আপনি ঠিকঠাক একটা নলেজ পাবেন না। পিবি রেশিও এই কোম্পানি দেখবে না, পি রেশিও এবং পেগ রেশিও দেখবেন আইটি সেক্টর বা এই সমস্ত সার্ভিস সেক্টর কোম্পানি। তো আজকে এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। কি এখানে আরও কয়েকটা পয়েন্ট আমি আপনাদের ডিসকাস করতে চাইছি, সেটা হচ্ছে কপিরাইট ইস্যু, এমপ্লয়ি, এগুলো তো বললাম। পিবি রেশিও ইউজফুল কোন কোন কোম্পানির জন্য সেগুলো একটু দেখে নিন। ফর অ্যাসেট হেভি ইন্ডাস্ট্রিজ যেমন অয়েল, ম্যানুফ্যাকচারিং, ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি, জেনারেলি লো পিবি ভ্যালু রিকোয়ার্ড এখানে, ঠিক আছে, পিবি ভ্যালু যত লো হবে তত ভালো। ফর অ্যাসেট হেভি ইন্ডাস্ট্রিজ উই নিড টু ফোকাস অন কোয়ালিটি অফ অ্যাসেট, মানে এটাও আপনাকে দেখতে হবে যে কী কোয়ালিটির অ্যাসেট ওখানে কোম্পানি অ্যাকচুয়ালি প্রোভাইড করছে। মানে যে পার্টিকুলার হতে পারে কোনো একটা
আইটি সেক্টরে আমরা কি করি, যে অ্যাসেট আমরা যদি কম্পিউটারটা ধরি, তাহলে অ্যাসেটটা ওটা ডেপ্রিসিয়েট করছে। কিন্তু আমি যদি ল্যান্ড বলি, গোল্ড বলি, মানে এগুলো কিন্তু ল্যান্ড, গোল্ড, কোনো একটা বিল্ডিং, এগুলো কিন্তু ভ্যালু বাড়বে, অ্যাপ্রিসিয়েশন করবে। কিন্তু ডেপ্রিসিয়েশন মানে কোনো একটা পার্টিকুলার ডেপ্রিসিয়েশন মানে মেশিন যেগুলো ইউজ হচ্ছে সেগুলো কিন্তু ডেপ্রিসিয়েট করছে, মানে দামটা কমে যাচ্ছে। একটা ল্যাপটপ 10 বছর পরে যে দাম ছিল, এখন কিন্তু সেই ল্যাপটপের মানে ভ্যালুটা কিন্তু কমে গেছে। তো এটা কিন্তু যে অ্যাসেট, কী ধরনের অ্যাসেট এখানে আছে সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। ওই পার্টিকুলার লো পিভি দেখেই আপনি কিনে নিলেন কোম্পানিটা, না, আপনাকে দেখতে হবে যে কী ধরনের কোম্পানির অ্যাসেট আছে, সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। হোয়েন পিভি রেশিও ইজ নট ইউজফুল ফর টেকনোলজি অ্যান্ড সার্ভিস ইন্ডাস্ট্রিজ, সফটওয়্যার, তারপরে কনসাল্টিং, এইসব বিজনেসে, এই সমস্ত জায়গায় পিভি ভ্যালু অনেক হাই থাকে। হ্যাঁ, এই কারণে আমাদেরকে চেক করতে হবে কি, পি রেশিও চেক করতে হবে এই কোম্পানির। তো আশা করি পিভি রেশিও এটা কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আপনি বুঝে গেছেন। মানে কোনো একটা কোম্পানির আগে বুক ভ্যালু ক্যালকুলেট করতে হবে। বুক ভ্যালু হচ্ছে ট্যানজিবল মাইনাস ইনট্যানজিবল অ্যাসেট, সেটাও আপনি কোনো কোম্পানির ব্যালেন্স শিট থেকে পেয়ে যাবেন, ট্যানজিবল অ্যাসেট, ইনট্যানজিবল অ্যাসেট, এবং সেখান থেকে আপনি বুক ভ্যালু পার শেয়ার ক্যালকুলেট করবেন, কত শেয়ার আছে সেটা দিয়ে ডিভাইড করবেন। যদি কোম্পানির শেয়ার এখানে দেখুন 15/10 করে 150 পেলাম, তাহলে প্রাইস হচ্ছে 200 টাকা, আর ধরে নেওয়া যাক প্রাইস 200 টাকা, বুক ভ্যালু হচ্ছে 150 টাকা, তাহলে 1.33 পেয়ে গেলাম। বা মার্কেট ভ্যালুকে বুক ভ্যালু দিয়ে ডিভাইড করলেও পেয়ে যাবো। তো আমরা যে বিভিন্ন রকম ওয়েবসাইটে যে সমস্তগুলো দেখি, সেগুলো কিন্তু এইভাবে ক্যালকুলেট করে কিন্তু দেখিয়েছে। দেখুন এখানে ক্যালকুলেট করে কিন্তু অলরেডি এখানে দেখানো আছে পিভি রেশিও। তো পিভি রেশিও এখানের উপরে ক্লিক করলে, আপনি যখন ভুলে যান যদি, তাহলে এর উপরে ক্লিক করলেও পাবেন, ইট শোজ দ্য রিলেশনশিপ between the current price and book value of each share. A lower PB ratio mean that the stock is undervalued. ব্যাস, এই যে আপনি যদি ভুলেও যান, আমার এই লেকচারে নেওয়ার পরেও যদি ভুলে যান যে কী অ্যাকচুয়ালি স্যার বলেছিলেন, আপনি এখান থেকে কিন্তু এই আই বাটনে ক্লিক করেও কিন্তু আপনি এটাকে পড়ে নিতে পারেন এবং সঙ্গে সঙ্গে ক্যাচ করতে পারেন। তো এইভাবেও কিন্তু আপনি করতে পারেন। দেখুন বুক ভ্যালু এখানে দেওয়া আছে 428। এই 428 যে বুক ভ্যালুটা দেওয়া আছে, এটাকে মার্কেটে কত দাম আছে, শেয়ার প্রাইসের দাম হচ্ছে 1415। এই 1415টাকে বুক ভ্যালু দিয়ে যদি আপনি ডিভাইড করেন, তাহলে কিন্তু এইরকম 3.3 আপনি পেয়ে যাবেন। আপনি ক্যালকুলেট করে দেখেন, যদি না আপনার মনে হয় জাস্টিফিকেশান করার দরকার, তাহলে আপনি ক্যালকুলেশন করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে ক্যালকুলেট করতে হয়, এইভাবে বুঝতে হবে। এখানে আপনি পড়ুন যে এখানে ফিনস্টার দিয়েছে, এরা অ্যাকচুয়ালি ভ্যালুয়েশন করেছে, ওনারশিপ, এফিসিয়েন্সি কী আছে, ফাইন্যান্সিয়াল কী আছে, সব এখানে লেখা থাকে। একটু চোখ কান খোলা রাখতে হবে, একটু পড়তে হবে, এগুলো একটু রিড করতে হবে, এবং তারপরে আপনার সেলস গ্রোথ দেখতে হবে, প্রফিট গ্রোথ দেখতে হবে, ROE দেখতে হবে, ROCE দেখতে হবে, ডেট টু ইকুইটি রেশিও দেখতে হবে, ইন্টারেস্ট কভারেজ রেশিও দেখতে হবে, সিওপি প্যাড, এটা পরবর্তীতে ডিসকাস করবো কোনো একটা ক্লাসে। এইভাবে আপনি কোনো একটা বাইং বা সেলিং ডিসিশনে আসতে পারেন। এবং এটা যখন আপনি কোনো একটা বাইং বা সেলিং ডিসিশনে আসবেন, তখন কিন্তু আপনি ফুল কনফিডেন্সের সঙ্গে আপনি কিন্তু কোনো একটা কোম্পানির শেয়ার প্রাইসটাকে সেটা সেল বা বাই করতে পারবেন। কারণ আপনি সমস্ত জাস্টিফিকেশান নিয়ে কিন্তু আপনি মার্কেটে নেমেছেন। এরকম তো নয় যে আপনি উইদাউট কোনো নেট প্র্যাকটিসে আপনি খেলার মাঠে আপনি ব্যাট বল নিয়ে নেমে পড়েছেন, এরকম তো নয়। আপনি অলরেডি নেট প্র্যাকটিস করে এসেছেন। সুতরাং ফুল কনফিডেন্সের সঙ্গে আপনি কিন্তু ইনভেস্ট করতে পারবেন সেই সময়। দেখুন এখানে ইপিএস, অ্যাডজাস্টেড ইপিএস এখানে দেওয়া আছে 35, 38, 30, 53, 47, এইভাবে ইপিএস আছে। ইপিএস কখন দরকার? আমাকে প্রাইস টু আর্নিং রেশিও বের করার সময় ইপিএস দরকার। তো আপনি কোনো ওয়েবসাইটে এগুলো সবই রেডিমেড পেয়ে যাবেন, কোনো কষ্ট করার দরকার নেই, শুধু গুগলে সার্চ করলেই হয়ে যাচ্ছে। ওয়েবসাইটে আসলে কিন্তু এই সমস্তগুলো পেয়ে যাচ্ছেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, তাহলে নোটিফিকেশান আপনি দেখতে পাবেন। বাংলাতে আপনি এই ধরনের ভিডিও সার্চ করলে হয়তো পাবেন না, এই কারণে এই বাংলাতে এই পার্টিকুলার ভিডিওটি আমি এনেছি। আপনারা যদি চান অন্য ভাষায় সেটাও বলতে পারেন, তাহলে আমি হিন্দি বা ইংলিশে আমি এই ভিডিওগুলো আনতে পারি, সেটাও কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি না বুঝতে পারেন, প্লিজ কমেন্ট সেকশানে জানান কোথায় কোন পোর্শন বুঝতে পারেন।
আমি আপনার ভাষাতে সেই পোর্শনে কিন্তু আমি সেটা কিন্তু ডেলিভার করার চেষ্টা করব। আলটিমেটলি আমার ইচ্ছা যেটা মোটো যেটা আছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, যাতে মানুষ বিভিন্ন রকম ভাবে যে ফাইন্যান্সিয়ালি যে বিভিন্ন রকমভাবে যে মানুষ ঠকে যাচ্ছে, যে ফ্রড হচ্ছে, সেইগুলো যাতে না হয়। সো টুডে আপ টু দিস, থ্যাংক ইউ ফর লিসেনিং। জয় হিন্দ।